ঋত্বিক রুমে আসলো। মেঘলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। মেঘলা তার চোখে বরাবরই সুন্দর, তা যে কোনো অবস্থাতেই। ঋত্বিক মেঘলার সামনে ঝুঁকে বসে কুস্তিটা ঠিক করে দিল। মেঘলা হাসছে। যতবারই মেঘলা শাড়ি পরে ততবারই ঋত্বিক কুচি ঠিক করে দেয়। এই জন্যই মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না। ঋত্বিক উঠে দাঁড়ালো। তার হাত মেঘলার গালে স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব মেঘলা ফুল। মেঘলা হাসলো। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? এক্সট্রা কিছুই দিবে না? মেঘলা এবার ভরকে গেল। কি দেবে? আর তার কাছে আছেই বা কি? কি দেব আপনাকে? আমার কাছে তো কিছুই নেই। ঋত্বিক ভুরু কুঁচকে তাকালো। সত্যি কি কিছু নেই? না, নেই। ঋত্বিক মেঘলার চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। মেঘলা আর চোখে তাকালো ঋত্বিকের দিকে। উনি কি করতে চাইছেন সেটাই বোঝা দেয়। এভাবে তাকিয়ে থেকো না মেঘলা ফুল, প্রেমে পড়ে যাব। মেঘলা এবার সরাসরি তাকালো ঋত্বিকের দিকে। ঋত্বিক তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। আমার বইয়েই গেছে আপনার প্রেমে পড়তে। ঋত্বিক মেঘলার হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো। মেঘলা হাত ছাড়ানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু পারছে না। ঋত্বিক এমনভাবেই হাতটা ধরেছে, আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কায় শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে আর ছাড়া পাচ্ছ না। মেঘলা বুঝলো না ঋত্বিকের কথা। মানে বুঝিনি আমি। এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ঋত্বিক যেন মেঘলার কথাটা শুনলই না। মেঘলাকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ঋত্বিক ঝুঁকে মেঘলার গালের সাথে তার গালটা স্পর্শ করলো। ছাড়বো না। মেঘলার শরীর ঠান্ডা হিম ধরে গেল যেন। এ কি মেঘলা, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে, নাকি আমার স্পর্শকে? মেঘলা ভাবছে কি বলবে এখন। কিছুই বলার নেই তার কাছে। আপাতত কোনো কথাই নেই। নীরব দর্শক আপাতত সে। মেঘলা একটা জিনিস চাই তোমার কাছে। মেঘলা মাথা তুলে তাকালো ঋত্বিকের দিকে। কি? আগে বলো, তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি? আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম। আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এটুকু বলেই ঋত্বিক থেমে গেল। ঋত্বিকের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা মেঘলা বুঝতে পারছে না। কিসের অনুমতি চাইছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন? তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা, অনুমতি দিলাম, এবার বলুন। ঋত্বিক খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই মেঘলা। তুমি পারমিশন দিয়েছো, তাই অফারটা লুফিয়ে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? মেঘলা আটকে উঠল ঋত্বিকের কথায়। এমনটা হবে ভাবিনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে মেঘলাকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ঋত্বিক তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? মেঘলা চুপ হয়ে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমনভাবে ধোঁকা খাবে কখনো ভাবিনি। আর পূর্ণতার শব্দ মনে পড়তেই কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি জানান দেয়। কথা বলবো না আপনার সাথে। ঋত্বিক মেঘলার হাত ধরে টেনে নিয়ে একবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না মেঘলা ফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি কিছুই বলতে পারছো না। আচ্ছা, বলতে হবে না। আমি বুঝে নিয়েছি বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না। চলো। ঋত্বিক মেঘলাকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কোলে তুলে নিল। মেঘলা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ঋত্বিকের দিকে। আজ আর বাধা দিব না। ঋত্বিকের যা মন চায় করুক। মেঘলা শুধু অপলকভাবে তাকিয়ে দেখছে। ঋত্বিক মেঘলাকে বেডে শুয়ে দিল। ঋত্বিক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। এই মেয়েটিকে, যাকে বিয়ে করেছিল কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতেই নারাজ ছিল, এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মরে নিবে। সেই অনুভূতিটা ঠিক কী রকম হবে? ঋত্বিকের এমন চেয়ে থাকা দেখে মেঘলা মাথা নিচু করে একটু নড়েচড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে। ঋত্বিক সে আগের মতোই মেঘলার দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তার মেঘলা ফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় ঘায়েল হবে সে? চোখ ধাঁধানো সুন্দরী মেঘলা ফুল,
মেঘলা যেন পদ্ম ফুলের মতোই সুন্দর স্নিগ্ধ। ঋত্বিক মেঘলার ঘাড়ে মুখ ডুবালো। মেঘলা চোখটা বন্ধ করে আছে। হাতটা এমনিতেই ঋত্বিকের মাথায় চলে গেল। ঋত্বিকের চুলগুলো টেনে ধরেছে মেঘলা। খুব ভালো করে ঋত্বিকের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাড়ি একদম। মেঘলা কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃশ্য হচ্ছে। মেঘলার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঋত্বিকের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর মেঘলার সব ঘোলাটে লাগছে। বারবার মেঘলার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ঋত্বিক মাথা তুলে মেঘলাকে দেখিয়ে নিল। মেঘলার চোখটা মুছে দিল। তারপর মেঘলার ঠোঁট ঋত্বিকের ঠোঁটে মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ঋত্বিক এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন, অতঃপর পূর্ণতা। সকাল 9টা। ঋত্বিক চোখ খুলে মেঘলাকে দেখছে। ঋত্বিকের বক্ষে পাখির ছানার মতো করে লেপ্টে আছে, গুটি সুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। মেঘলার চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ঋত্বিকের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ঋত্বিকের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। একদম এখন মিসেস ঋত্বিক শেখ লাগছে। মেঘলার ঘুম ভাঙলো 10টারও পরে। ঋত্বিক ইচ্ছে করেই জাগায়নি মেঘলাকে। মেঘলা এখন আয়নার সামনে বসে বসে ঋত্বিকের দেওয়া ভালোবাসাগুলো দেখছে। কেমন বেহায়ার মতো করে তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাও এই কাজ কিভাবে করতে পারলো ঋত্বিক? ঋত্বিক রুমে এসে দেখলো মেঘলা আয়নার সামনে বসে বসে এইসব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। মেঘলাকে দাঁড় করালো ঋত্বিক, পিছন থেকে জড়িয়ে ধরলো। মেঘলা নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ঋত্বিকের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়? আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারো না, তাও এমন করছো। ছাড়ো না আমাকে। কেন ছাড়বো? কেন? আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ঋত্বিকের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না মেঘলা ফুল। ঋত্বিকের ভালোবাসা এত বেশি প্রখর যে এসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না। এইসব চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে। মেঘলা বোকা বনে গেল যেন। সে কি বলছে আর ঋত্বিক কি বলছে? বোকা বোকা। ঋত্বিককে আয়নায় দেখছে মেঘলা। কিছুটা অবাক হলো তাকে আর ঋত্বিককে এইভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা সে দেখলো। মেঘলা হাসলো, সেই হাসিটা ঋত্বিক দেখলো না। সে তো মেঘলাকে নিয়েই ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ঋত্বিক তার গালটা এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাও, তারপরে যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। মেঘলার মুখটা কুঁচকালো। ইস, লজ্জা জিনিসটা কিছুই নেই আপনার। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এসব নিয়েই পড়ে থাকেন। ঋত্বিক গলা ছেড়ে কাশলো। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর করে অপবাদ দিচ্ছে, কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। যাবে না? শুধু তো একটা চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো আর বলেনি। মেঘলা এমন নিম্ন উপাধি দিবে জানলে আরো বেশি করে বলতো। এটা আসলে ঋত্বিকের সাথে মানায় না। শোনো মেঘলা ফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছো বিবিজান। যদি না বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব মেঘলা ফুল, তারপর বুঝতে পারবে। মেঘলা লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। কাল রাতের কথা মনে করতেই এক অজানা লজ্জা তাকে এসে ভর করলো। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে। কথাবার্তা ঠিক মতো বলছে না, আবার নতুন শব্দ বের করছে। বিবিজান। মুহূর্তেই মেঘলার মুখে লাল আভা ছড়িয়ে গেল। ইচ্ছে করছে ঋত্বিকের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না, না হলে ডাক্তার সাহেব আরো বেশি করে লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। ঋত্বিক গাছ ছাড়া ভাব দিয়ে বলল, এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক, বলবো না। কারণ হচ্ছে আমার পাঠক পাঠিকারা লজ্জা পাবে। এখন ছেড়ে দিন। মেঘলা, তোমাকে একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে। তুমি কি অনুভব করতে পারো ঋত্বিক যে তোমার মনটা চুরি করেছে? সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছে বলতে পারবে?
ঋত্বিকের যে হৃদয়ে মেঘলা ফুল লেখা, তুমি কি সেটা জানো? মেঘলা শুধু ঋত্বিকের কথা শুনছে, তার কিছুই বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কি না। আচ্ছা, সে যে মেঘলাকে লজ্জা দেয়, তার কথায় সে কি মেঘলা লজ্জা পায়? সে কি সেটা অনুভব করতে পারে না? মেঘলা এক ধ্যানে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ঋত্বিকের ঠোঁটের স্পষ্ট মেঘলার গালে পড়তেই মেঘলা হরহর করে সরে গেল। সাথে সাথেই মেঘলা ঋত্বিককে গভীরভাবে জড়িয়ে ধরলো। আগে পারমিশন নিয়েছি, এখন আর সেটাও নিব না। সহ্য করে থাকতে হবে তোমায় মেঘলা ফুল। ভাবি, তোমার শরীরে এসব কিসের দাগ? ঋত্বিকের কথা শুনে মেঘলা খুব লজ্জা পেল। আজ ঋত্বিকের জন্য তাকে এইসব কারণে লজ্জা পেতে হচ্ছে। মেঘলা মাথা তুলে ঋত্বিকের দিকে তাকালো। ঋত্বিকের দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। মেঘলা বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একবারে শাশুড়ির সামনেই। শেখ মেঘলাকে দেখলো, তিনিও মিটি মিটি হাসছে। এক ক্রুদ্ধশ্বাস পরিস্থিতি। মেঘলা কি করবে বুঝছে না। আজ ঋত্বিককে বলতে হবে, এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা মেঘলার প্রতি যে এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ঋত্বিক রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ঋত্বিক মেঘলার দিকে তাকালো। মেঘলা রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ঋত্বিক এটার মানে বুঝলো না। আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখটা ফিরিয়ে নিয়েছে? তবে ঋত্বিক কিছুই বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ঋত্বিক মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। মেঘলাকে কিছুই বলল না যাওয়ার সময়। এই জন্য সে শুকরিয়া আদায় করছে, কারণ না হলে ঋত্বিকের বউ সবার সামনে তাকে লজ্জা দেবে। মেঘলা যতই রাগ করুক, তবুও ঋত্বিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে সে। মেঘলা তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজনে মিলে একেবারে রান্নাঘরকে গল্পঘর বানিয়ে দিল। এখন আর মেঘলার কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়ার কিছুই কাজ করছে না। মুনিরা শেখ যে তার শাশুড়ি, সেটা মেঘলা মাঝে মাঝে ভুলে যায়। একদম তার মায়ের মতো করে আদর করে। মেঘলা সব কাজ শেষ করে রুমে এসেছে। গোসল করে আয়নার সামনে বসেছে। মেঘলা আয়নার সামনে বসে বসে নিজে নিজেই হাসছে। কাল রাতে কি না কি হলো স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ঋত্বিকের বেহায়া রূপটা দেখে নিল কাল। মেঘলা হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নামই নেই। কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চিত বলবে মেঘলা পাগল হয়ে গিয়েছে। এক সময় তার হাসিটাও বন্ধ হয়ে গেল। বিকাল 4টা। মেঘলার আর মন চাচ্ছে না রুমে একা একা থাকতে। সেই যে খেয়ে সে শুয়েছে, এখনো শুয়েই আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়েই চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এইসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ঋত্বিকের রুমে গেল। ঋত্বিক পায়ের উপর পা তুলে ফোন দেখছে। মেঘলা দরজায় টোকা দিল। ঋত্বিক ঠিকঠাক হয়ে বসেছে। গলা উঁচু করে বলল, ভেতরে আসতে। মেঘলা গুটি সুটি পায়ে ভেতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরো ভাবলাম কে না কে এসেছে। জি আপু, একা একা ভালো লাগছিল না, তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? না হলে চলো, চলে যাব। ঋত্বিক সাথে সাথেই উত্তর দিল, আরে না না, বসো। আমারও একা একা ভাল লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো, বেশ ভালোই হয়েছে। এখন একটু বসে বসে গল্প করতে পারো। মেঘলা হাসলো। ঋত্বিক আবারও বলল, তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না ভাবি? মেঘলা লজ্জা পেল, মুখে কিছুই বলল না। তুমি না বললেও আমি বুঝি। কাল কি ভাইয়া খুব আদর করছিল? ঋত্বিক হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এদিকে মেঘলা তো হতবাক হয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখে লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আমার কানটা গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ঋত্বিক মেঘলার চুবুক ধরে বলল, ওরে আমার ভাইয়ের লজ্জাপতি সকিনা। মেঘলা মাথাটা নিচু করে রইল। ঋত্বিক আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্রাশ হয়েছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে। মেঘলা আর ঋত্বিক একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। মেঘলা তো বরাবরই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ঋত্বিক তো কোনো কথাই নেই। মেঘলা মাঝে মধ্যেই বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুরবাড়ি কিনা, কারণ এই শ্বশুরবাড়ি নিয়ে অনেক বাজে ধারণা ছিল তার মনে।
তার ফুফাতো বোনকে তার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত। শেষ পর্যন্ত সারাসারি হয়ে গিয়েছে। সেই থেকে মেঘলা বিয়ে আর শ্বশুরবাড়ি এই দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছে। তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরা শেখকে ঋত্বিকের মা মেঘলাকে বললেন ঋত্বিক এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু মেঘলা যায়নি। বসে বসে এখনো কথা বলছে। ঋত্বিক তার মায়ের কথা শুনছিল। ঋত্বিকের রুমে মেঘলা জানে ঋত্বিক এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিছুই নেই। ঋত্বিক একা বসে দুঃখ প্রকাশ করছে। তার কপালে জুটেছে একটা, মেঘলা রুমে আসো। ব্যাস, মেঘলার কথা বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখে ঋত্বিক দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর ঋত্বিক সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। হাসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? মেঘলা মৃদু কেঁপে উঠল ঋত্বিকের ধমকে। ঋত্বিক ইশারা করলো যাওয়ার জন্য। মেঘলা উঠে ঋত্বিকের কাছে গেল। ঋত্বিক মেঘলার হাত ধরে টেনে নিয়ে রুমে গেল। মেয়েটির ওপর যতই রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারা দেখলেই সব রাগ চলে যায়। শোনো মেঘলা, এত রাগ করা ভালো নয়। আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো নয়, গুনাহ হয়, বুঝছো? আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথা থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ? কেন তুমি আমাকে একটুও দাম দাও না তুমি আমাকে? ঋত্বিক মেঘলাকে শুয়ে দিল, তারপর মেঘলার পক্ষে মাথা রাখলো। ঋত্বিকের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর মেঘলা যে অবাক হয়ে শুয়ে আছে, কিছুই বলতে পারছে না। তখন ওই ঋত্বিক মেঘলার মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তির প্রয়োজন, আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। মেঘলা আর কিছুই বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। ঋত্বিককে আর কিছু বলতে মন চাইল না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তির প্রয়োজন। মেঘলা চুপচাপ ঋত্বিকের চুলগুলো বিলি কেটে দিচ্ছে। সময় চলমান জীবনে এমন একটা জিনিস ধরে রাখা যায় না। সময় যেটা হচ্ছে সেটা হবেই, সে তো নিজ গতিতে চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়। ঠিক তেমনই হচ্ছে ঋত্বিক আর মেঘলার সম্পর্কের। আগের তুলনায় তাদের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। ঋত্বিক মেঘলাকে তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ঋত্বিক এখন থেকে হসপিটালে এখান থেকেই যাবে। পথটা কাছের হয় তার জন্য। ঋত্বিক হসপিটালে চলে গিয়েছে। তার আগের সময়ে মেঘলা কাজ করছে একা একা, এখন আর একা থাকতে ভয় লাগে না, আরও ভালো লাগে। দুপুরে ঋত্বিক বাসায় এসে লাঞ্চ করে। কোনোদিন ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ঋত্বিক শুধু মেঘলাকেই জ্বালাবে, এটা তার নিত্যদিনের কাজ। আজ গোসল করে মেঘলা একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ঋত্বিক আসবে। প্রতিদিন এক সময় আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। মেঘলা অবাক করতে করতে 3:55 বেজে গেল। এখনও ঋত্বিক আসছে না কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার বেলা, বিকেলের নাস্তা হয়ে যাবে। মেঘলা আর দেরি সহ্য করলো না, না পেরে ঋত্বিককে কল করলো। অনেকক্ষণ যাবৎ হচ্ছে, কিন্তু ঋত্বিক রিসিভ করছে না। এক পর্যায়ে মেঘলার রাগ উঠে গেল। অবশেষে ঋত্বিক কল করলো। ও মেঘলা ফুল, কল দিয়েছো? দেখিনি তো। মেঘলার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এইটা বলছে? মেঘলা রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ঋত্বিক বুঝেছে মেঘলার এই রাগের সমস্যা। কিছু দরকারি কাজে থাকতেই আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ঋত্বিক নিজে নিজেই বলছে আবার, অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টায় ঋত্বিক সব কাজ শেষ করে বাসায় এসেছে। যেও আর তাড়াতাড়ি করে আসতে পারিনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই মেঘলা দরজাটা খোলে। ঋত্বিক চশমার আড়ালে মেঘলাকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ঋত্বিক নিজের শার্টটা চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে মেঘলার সাথে খাবার নিল। হয়তো মেঘলা এখনো না খেয়েই দাঁড়িয়ে আছে। নিজের পাপকে মোচনের জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে ঋত্বিক। প্লেট সামনে নিয়ে বসে আছে দীর্ঘ আধা ঘন্টা যাবৎ। এক প্রকার যুদ্ধ করেই খাবার নিয়েছে, কিন্তু মেঘলা মুখেই নিচ্ছে না। মেঘলার খুব রাগ হলো, সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না মেঘলা ফুল, এত রাগ করার কি আছে?
আমি বলছি তো আমার কাজ ছিল তাই আসতে পারিনি। মেঘলা না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। মেঘলা মুখটা ফিরিয়ে নিল, অর্থাৎ সে খাবে না। খাবো না আমি, অসুস্থ হলে আপনার কি? আপনার তো আর আমার করছিল। তার পাশেই মেঘলা শুয়ে আছে, ঘুম আসছিল না তাই ঋত্বিকের দিকে ফিরে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে, আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। কাজ করছি, তুমি ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রুগী দেখা। তাহলে এইটা কি করছেন? ঋত্বিক উত্তর দিল না। মেঘলা উঠে বসেছে। মেঘলা ঋত্বিকের থেকে ল্যাপটপটা নিয়ে আসলো। ঋত্বিক গলা উঁচু করে বলল, আরে কি করছো, এটা দাও। মেঘলা কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ঋত্বিকের গলা জড়িয়ে ধরলো। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব। আপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন না। ঋত্বিক হাসছে মেঘলার অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চায়। বাচ্চার থেকে বাচ্চা হবে? কোন ভূত মাথায় চেপে বসে আছে কি জানি। এখন এই আধ পাগলাটাকে সামলাবে কে? ঋত্বিক বুঝছে না হঠাৎ মেঘলা বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারাদিন মেঘলার এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলছো? মেঘলা মুখটা কুঁচকে ফেলল। ঋত্বিকের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলছি, আপনার কোনো সমস্যা? আমি বাচ্চা চাই। তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন, হ্যাঁ? ঋত্বিক হো হো করে হেসে উঠছে। ঋত্বিকের হাসি মেঘলার ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে মেঘলা। মেঘলার মন মানল না ঋত্বিকের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজনে প্রেগনেন্ট হয়ে সারাদিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবেই ঋত্বিক ভাইয়া। ঋত্বিকের চোখ কপালে উঠল। এই মেঘলাকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার শোকে পাগল হয়ে গেল। এখন বরকে ভাই ডাকছে। মেঘলাকে আধ পাগল ভেবেছিল, এখন দেখি পুরাই পাগল একটা মেয়ে। মেঘলার ভাইয়া ডাকা ঋত্বিকের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে মেঘলাকে সরিয়ে দিল। ঋত্বিক মেঘলার মুখটা চেপে ধরল, খুবই হালকাভাবে ধরেছে যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইয়াকে বিয়ে করাওনি, রাইট? মেঘলা মাথা নাড়ালো, অর্থাৎ ঋত্বিকের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না? এসব আমার পছন্দ না মেঘলা। নেক্সট টাইম যেন তোমার মুখে এইসব না শুনি, না হলে আমি খুব খারাপ হয়ে যাব। মেঘলা ঋত্বিকের গালের দাড়িগুলোতে আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ঋত্বিক বিরক্ত হলো, প্রচুর বিরক্ত হলো। আর ভালো লাগছে না মেঘলার এইসব কথা শুনতে। নিজেই তো পাগল, এখন পাগল বানাতেও চাচ্ছে তাকে। ঋত্বিক ধমক দিল মেঘলাকে, সব সময় ফাজলামো করবে না। এখন বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম, এখন আবার কিসের পাগলামি শুরু করেছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্ক বোঝো তুমি? শুধু বললেই হয় না সবকিছু। সময় হলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমাও। মেঘলা কেঁদে দিল ঋত্বিকের কথায়। সুন্দর মতো করে বললেই তো হতো। এইভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটু ভালোবাসে না, ভালোবেসে দুটো কথা বলে না। আপনি আমাকে আজকে দুবার কাঁদিয়েছেন, আপনার কি মনে একটুও মায়া দয়া নেই? বদলুক আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না জানি তো। সোজা সাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচণ্ড বিরক্ত হলো ঋত্বিক। একই তো সারাদিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়। তাই বেশিরভাগ সময় ঋত্বিক তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কোনো কষ্ট দিতে চায় না, উঁচু গলাতেও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত মেঘলা ফুলকেই ভালো লাগে। শোনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববো। ঘুমাও তো এখন মেঘলা ফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন মেঘলার আসল রূপ। অসহ্যকর লোক কোথাকার। মেঘলা অন্যদিকে ফিরে গেল। ঋত্বিক মেঘলাকে বেশি জোর করলো না। সকালে উঠলেই ঠিক রাগ কমে যাবে, এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না, পরে নিজেই এসে কথা বলার জন্য। ঋত্বিক মেঘলার পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে, ভালোই হয়েছে মেঘলা অন্যদিকে ফিরে শুয়েছে, এখন সে একটু কাজ করতে পারবে। ঋত্বিক বেশ খুশি হয়েছে।
অতঃপর আবারও কাজে মন দিল। সবার উপরে তার কাজ পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে, এর থেকে আর ভালো কাজ কি পাওয়া হতে পারে। এই জন্য পেশাটা তার এত পছন্দের। রাত 2টো, ঋত্বিকের কাজ শেষ হলো। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো, তারপর মেঘলার পাশে শুয়ে পড়লো। মেঘলাকে জড়িয়ে ধরার সময় ঋত্বিক শুনতে পেল মেঘলা বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ঋত্বিক মেঘলার ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে তাহলে বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরাই পাগল, আর এই পাগলটাকেই ঋত্বিক বেশি পছন্দ করে। মেঘলাকে পিছন থেকে জড়িয়ে ধরে মেঘলার ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন মেঘলাকে এইভাবে জড়িয়ে ধরে মনের ভেতর এক ভালো লাগা কাজ করে। ঋত্বিক উঠে মেঘলার সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। মেঘলাকে এইভাবে ঘুমাতে দেখে ঋত্বিকের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। মেঘলার হালকা করে ঠোঁট ছুঁয়ে দিল, আবারও জড়িয়ে ধরল খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি মেঘলাই দেয়। সকাল 8:30, মেঘলার ঘুম ভাঙলো, তাও তীব্র রোদের আলোয় যেন সূর্যমামা তার দিকেই মুখটা করে রেখেছে। মেঘলার চোখ মুখ কুঁচকে এলো, উঠে গিয়ে পর্দাটা দিতে পারছে না, কারণ ঋত্বিক তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঋত্বিকের সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে মেঘলার ঘাড়ে। চোখ বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো। পরে রাগে মুখটা লাল হয়ে উঠল। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন আবার জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ঋত্বিকের উপরে, আবার রাগ হচ্ছে সূর্য মামার উপরে। দুজনেই যেন ইচ্ছা করে সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ঋত্বিককে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ঋত্বিক তো ঘুমাচ্ছিল, তাই সে কিছুই করতে পারেনি। মেঘলা সকালে নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ঋত্বিকও হসপিটালে যাবে না, এজন্যই এতক্ষণ ঘুমাচ্ছে। না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা সেঁকে নিচ্ছে। হঠাৎ পেছন থেকে মেঘলাকে ঋত্বিক জড়িয়ে ধরলো। মেঘলা মৃদু কেঁপে উঠল সে। আজ তো শুক্রবার, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো কেন? বাইরে থেকেও নাস্তা আনা যেত তো। আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেমালাপ দিয়ে শুরু করতে। মেঘলা রেগে যাচ্ছে ক্রমাগত, আর ভালো লাগছে না ঋত্বিককে। মন চাচ্ছে দৌড় দিয়ে দূরে সরে যেতে। ছাড়ুন আপনি, দেখছেন না আমি কাজ করছি, কেন বিরক্ত করছেন সকাল সকাল? প্রেমের আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয়েছে আমি উঠেছি, আপনার কোনো সমস্যা আছে নাকি? ঋত্বিক মেঘলার গাল দুটোকে টেনে দিল, যা মেঘলাকে আরও রাগিয়ে তুলছে। জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। মেঘলা রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ঋত্বিক সরে আসলো। বুঝেছে মেঘলা কালকের বিষয়টা নিয়ে মেঘলার মন মেজাজ ভালো না। যতই হোক, মেঘলার এইসব কথাকে গুরুত্ব দিলে হবে না। এটা যে তার জন্যই ক্ষতি, এটা কে বোঝাবে তাকে? কিসের পাগলামি শুরু করলো এই মেয়ে? কবে বুঝদার হবে কে জানে। সারাদিন মেঘলা একবারও ঋত্বিকের কাছে যায়নি। দুদণ্ড বসছে না পাশে। মেঘলা খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ঋত্বিক তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে তার বাচ্চা লাগবে। আর ঋত্বিক সে তো তার কথা একটুও নড়চড় করবে না। সেটা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। একদিন বায়না করেছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের দিন সময় ঠিকই সব ভুলে যাবে। ঋত্বিক প্রতি শুক্রবারের মতো আজও বিকালে বের হলো, যেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ঋত্বিক চলে যাওয়ার পর মেঘলা মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে মেঘলাকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? মেঘলা মন মরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? মেঘলার কথায় মেধার খটকা লাগলো। কোনোদিন হলে সে সুর টেনে বলতো, খুব ভালো আছি। আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। আমি তো ভালোই আছি, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু, একটা কথা বলবো, আমার তো আবার লজ্জা পড়ছে, কিভাবে যে বলি, নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু, আমার বাচ্চা চাই এখনই, কিন্তু উনি রাজি হচ্ছেন না। মেধার হাসি আসলো মেঘলার কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি?
বাচ্চা কি কিনবে নাকি? মেধার কথা শুনে মেঘলার ঠোঁট উল্টালো। কিনে আনা যায় নাকি বাচ্চা? আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাচ্ছ? মেঘলা, তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা কিন্তু ততটাই কঠিন। ঋত্বিকের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট। অবশ্যই অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছি, আমি তো ডাক্তার, আমি বুঝি সব। তুমি এসব কথা পরে ভেবো, ভুলবশত যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে তোমার নিজেরই লাইফ রিস্ক থাকবে, বুঝছো? মেঘলা ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি, নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে বিষয়টা মাথা থেকে একেবারে ঝেড়ে নিল। কিন্তু আপু, আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে, এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা মেয়ে, লজ্জা পাওয়ার কিছুই নেই। ঋত্বিক জানে তো তুমি পিসি একটা মেয়ে, ও গিয়ে দেখো এইসব কথা নিয়ে মাথাও ঘামায়নি। আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমার বলে দিতে হবে না আশা করি। মেঘলা হাসলো। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি, নিজের খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব রাত 9টায়। ঋত্বিক বাসায় ফিরলো। মেঘলা দরজা খুলেছে। মেঘলার রূপ দেখে ঋত্বিক অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাপাসটা নাড়া দিয়ে উঠল। ঋত্বিক বাসায় আসার আগে মেঘলা এইভাবে সেজেছে, মিট মিট করে হাসছে সে। কিভাবে মেঘলার দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব ভাবা যায়? ভেতরে আসবেন না, ওখানে দাঁড়িয়ে থাকবেন। ঋত্বিক খুশি ফিরল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বেলকুনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাঁটছে মেঘলা। ঋত্বিকের বক্ষে মাথা রাখলো। ঋত্বিক ফোনটা পকেটে ঢুকালো। আপাতত মেঘলাকে ছাড়া অন্য কিছুতেই অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে। তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই, তাহলে নিজে থেকে আবার এসেছো কেন? মেঘলা যেন কথাটা শুনেও শুনলো না, এমন একটা ভাব করলো। মেঘলা ঋত্বিকের টি শার্ট ধরে তার দিকে ঝুঁকালো। ঋত্বিক ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ঋত্বিক নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না। মেঘলা ঠোঁটে তার ঠোঁটের ভালোবাসার ছোঁয়া লাগালো। দুজনে যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস, আর কিছুই চায় না তার। এটুকু যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4টি বছর। মেঘলাও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এত বছরের ব্যবধানে মেয়েটা এখন আর হ্যাংলামো করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ঋত্বিকের 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারলো। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি, এই যা। বিয়ের প্রথম প্রথম যেমন বকবক করতো, এখনো সেই আগের মতোই রয়েছে, আর ঝগড়ুটে হয়েছে ভীষণ। আজ ঋত্বিক আর মেঘলার 4র্থতম বিবাহবার্ষিকী, এজন্য শেখ ভিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ঋত্বিক তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে মেঘলা। গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। মেঘলার এইসব কাহিনী ঋত্বিক খেয়াল করেছে। কাছে এসে দেখবে না তো, দূর থেকেই দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ঋত্বিক মেঘলার দিকে ঝুঁকে আসলো। মেঘলা আজ শোয়া হয়ে শুয়েছিল। মেঘলার 2 পাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখছিলে কেন? ভরকে গেল মেঘলা। সে ভেবেছে ঋত্বিক তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় দেখেছিলাম? কেন মিথ্যা বলো না? তুমি দেখছিলে আমায়, আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ঋত্বিকের চোখকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না মেঘলা ফুল। মেঘলা মুখটা ফিরিয়ে নিল। আমার আর খেয়ে কাজ নেই যে আপনাকে দেখবো, আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবুও লজ্জা নেই? ঋত্বিক মেঘলার মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখটা বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনও হবে না মেঘলা ফুল। শুনুন তো, এভাবে ঘরে একা বসে থাকলে বাইরের মানুষরা কি বলবে? একটা চুমু দেই প্লিজ। মেঘলা চোখ রাঙালো। এই না না, এখন একদমই না। ঋত্বিক মেঘলার কথা শুনলো না। টুক করে মেঘলার ঠোঁটে একটা চুমু এঁকে দিল। মেঘলা মুখে হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঋত্বিক ব্যাককলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে।
চিন্তিত হয়ে ঋত্বিক বলল, মেঘলা ঠিক আছো তুমি? দরজা খোলো, আমি ঢুকবো। মেঘলা কোনো রকম উত্তর দিল না, মুখ ধুয়ে বের হলো। ঋত্বিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে, চোখ মুখে দুর্বলতার ছাপ। চোখ দুটো টেনে তুলতে পারছে না, এমন একটা অবস্থা। ঋত্বিককে শক্ত করে জড়িয়ে ধরলো মেঘলা। মেঘলার পিঠে হালকা হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে মেঘলার এই অবস্থা। আসলে বুঝছি না ঠিক কি হয়েছে। ঋত্বিক নরম কণ্ঠে বলল, ঠিক আছো তো তুমি? কথা বলার শক্তি নেই, বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে, পেটে যা ছিল সব চলে গিয়েছে। ঋত্বিক আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো কেন? আমি বুঝছি না ঠিক। আমিও জানি না, কয়েকদিন ধরেই বমি হয়, মাথা ঘোরায়, যা খাই সব বমির সাথে চলে যায়, এই জন্যই বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ঋত্বিক মেঘলাকে কোলে করে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাইরে যাবে। মেঘলা বসতে চেয়েছিল, তখনই ঋত্বিক ধমক দিল, সমস্যা কি তোমার? একটু আগেই বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে চাচ্ছ? খবরদার রুমের বাইরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাইরে যাবে, ঠিক আছে? মেঘলা দুর্বল গলায় বলল, না, বাসায় কত মেহমান, সবাই কি ভাবে বলুন তো? ঋত্বিক উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাই সে পাত্তা দেয় না, কিন্তু এখন এইভাবে মেঘলাকে ঘরে আটকে রাখলে সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট পড়বে মেঘলার উপরে। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলেই মেঘলাকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এইসব মেয়েলি ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো, তাই এখন শুয়ে আছো। মেঘলার তাও মন মানল না। বাসায় এত মানুষ, এখন এভাবে শুয়ে থাকাটা আসলেই মানায় না। এই ঋত্বিককে কে বোঝাবে? আবার এদিক দিয়ে শুয়ে থাকতেও মন চাচ্ছে, 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগবে। মাথা প্রচুর ঘোরাচ্ছে। কিন্তু মেঘলা পুরো কথাটা শেষ করতে দিল না। ঋত্বিক, কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ঋত্বিক চলে গেল। মেঘলার চোখটা বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন? ভেবে চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ঋত্বিককে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর মেঘলা খুব কম সময়ের জন্যই গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতেই চায় না সে। মুনিরা শেখ ঋত্বিকের মা জোর করে পাঠিয়ে দিত, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ঋত্বিককে ছাড়া কোথাও যেতে তার ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতেই চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহবার্ষিকী, আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি এক রাশ রাগ জমা হচ্ছে মেঘলার। প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে, মাথাটা ব্যথা করছে অনেক। মেঘলা উঠে বসেছে, মাথা চেপে ধরলো। মন চাচ্ছে শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে। কেন যে শরীর এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগে তো ভালোই ছিল, কেন যে এমন হচ্ছে? মাথা ব্যথা বাড়তে লাগলো, এক প্রকার ছটফট করছে সে। মুনিরা শেখ আর ঋত্বিক রুমে এসেছে। ঋত্বিক তখন বসেছিল, মেঘলা অসুস্থ তাই ঘুমাচ্ছে। কাজের চাপে আর মেঘলার সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ঋত্বিক এসেছেন। রুমে ঢুকতেই বিচলিত হয়ে গেলেন মেঘলা ছটফটানি দেখে। তড়িঘড়ি করে মেঘলাকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, কি হয়েছে? এমন করছো কেন? মেঘলা মাথাটা মুনিরা শেখের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে, কয়েকদিন ধরেই বমি, মাথা ঘোরায়, এমন মাথা ব্যথা করছে ভীষণ, আমি সহ্য করতে পারছি না। মুনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ। কোনোভাবে মেঘলা প্রেগনেন্ট নয় তো? ঋত্বিক তো মনে মনে ধরেই নিয়েছে মেঘলা প্রেগনেন্ট, তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না। মনটা যেন আনন্দে দুলছে। শোন ঋত্বিক, 2টো প্রেগনেন্সির কিট আনবি এখনই, যা নিয়ে আয়। ঋত্বিক লাফ দিয়ে চলে গেল কিট আনতে। মেঘলা প্রেগনেন্সির কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মুনিরা শেখ মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার পিরিয়ড ডেট কবে? মেঘলা কোনো প্রকার সংকোচবোধ কাজ করলো না, সোজাসাপটা উত্তর দিল, এই মাসের 5 তারিখে ছিল। এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা, ঋত্বিক কিটগুলো নিয়ে আসুক, তারপর সব ক্লিয়ার হবে। মেঘলা মাথা তুলে তাকালো মুনিরা শেখের দিকে, অবুঝ কণ্ঠে বলল,
কি ক্লিয়ার হবে মা? মুনিরা শেখ হেসে মেঘলার গালে হাত রাখলো। তুমি প্রেগনেন্ট কি না সেটাই। তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তো প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ঋত্বিককে। প্রেগনেন্ট কথাটা শুনে মেঘলার মনটা ধক করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ঋত্বিক বারবার নিষেধাজ্ঞা দিয়েছে। কতবার সে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে, হাজারবার ঝগড়াও হয়ে গিয়েছিল ঋত্বিকের সাথে, তবে কখনো গায়ে হাত তোলেনি। শান্ত হয়েই বোঝাতো, না হয় বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে, হিসেব নেই। কতবার ঋত্বিক তাকে ফিরিয়ে দিয়েছে, ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো, বয়স হোক, বড় হও, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটা সত্যি হয়ে যায় তাহলে ঋত্বিক ঠিক কিভাবে নেবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই তো যায়। প্রায় আধা ঘন্টা পর ঋত্বিক এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল, না হলে আরো তাড়াতাড়ি আসা যেত। এই আধা ঘন্টায় মেঘলা 2বার বমি করেছে। মুনিরা শেখ একটুও নড়ল না মেঘলার কাছ থেকে। মেঘলাকে সব বুঝিয়ে দিয়েছে। মেঘলা রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। 2টো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা, মেঘলা না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। মেঘলা কিটটা মুনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসতে চলেছে। আর ঋত্বিক তো নাচতে নাচতে খুশিতে। মুনিরা শেখ মেঘলার কপালে চুমু দিলেন। যতই হোক, তার মাধ্যমেই তো সব হয়েছে। আর মুনিরা শেখও চাননি সবকিছু সবাইকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ঋত্বিককেও জানানো হয়নি। মেঘলা চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিছুই বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে, সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর মেঘলা রুমে চলে এসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মুনিরা শেখ কিছুটা মেঘলাকে অল্প কিছু পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও মেঘলার পেটে সইল না। তার অনাগত সন্তান তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে একেবারে। মেঘলা রুমে এসে শুয়ে পড়েছে, বড্ড বেশি খারাপ লাগছে তার। ঋত্বিকও রুমে এসেছে, কারণ ঋত্বিক বলেছিল মেঘলা তাকে বলেছে রুমে যেতে। মেঘলা চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপর দেওয়া, আর এক হাত বালিশে রাখা। মেঘলার মুখটা দেখেই ঋত্বিকের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ কি যে হলো বুঝতে পারলো না। মেঘলার পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথে মেঘলা চোখ মেলে তাকালো ঋত্বিকের দিকে। বেশি খারাপ লাগছে তোমার? মেঘলা কিছুই বলল না, উঠে গিয়ে ঋত্বিকের হাতে কিটটা ধরিয়ে দিল। ঋত্বিকের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে। এটা কি সত্যি? পলকহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ঋত্বিক মেঘলাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। এমন হচ্ছে যেন মেঘলা কোথাও চলে যাবে। মেঘলা শ্বাস নিতে পারছে না, জান বের হয়ে যাওয়ার উপক্রম। মেঘলা তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথা থেকে? ঋত্বিক কি কাঁদছো নাকি? ঋত্বিকের মুখটা তার সামনে আনলো। সেই ঋত্বিক কাঁদছে, চোখের কান্নিসে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ঋত্বিক ভাঙ্গা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন এত শান্তি লাগছে কেন বলতে পারবা মেঘলা? এটা কি সত্যি? মেঘলা মাথা নাড়ালো। ঋত্বিকের চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। বাবা হওয়ার এত শান্তি আগে বুঝিনি কেন? কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি, তাই। ঋত্বিক বুঝেছে মেঘলা আজ মজা করছে। মনে হচ্ছে এই তো সেই দিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুললো, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। কি যে পরিমাণ শান্তি লাগছে তার, বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ঋত্বিক মেঘলার মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ মেঘলা ফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। মেঘলা হাসি ঋত্বিককে জড়িয়ে ধরল। আজ যেন খুশির শেষ নেই, কারণ প্রেগনেন্সির 6 মাস চলছে মেঘলার। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তারা শেখ ভিলায় আছে। ঋত্বিকের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও মেঘলা তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মুনিরা শেখ, তার কথা আর কী বা বলবে? সে তো মেঘলাকে একটাও কাজও করতে দেয় না। উল্টো ঋত্বিক বাসায় না থাকাকালীন সময়ে মেঘলার পাশে পাশে থাকে সব সময়।
মেঘলাকে তিনি আগলে রাখেন। মেঘলা তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ঋত্বিক তার শার্টটা চেঞ্জ করছে আর বলছে, মেঘলা, তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? মেঘলা এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল, কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ঋত্বিক মেঘলাকে রাগানোর জন্য বলল, তুমি আগের থেকে অনেক মোটা হয়েছো, এত বেশি খেও না, তোমাকে এখন কেমন জানি লাগছে। মেঘলার চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একবারে এই কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে, আর খাবোই না আমি? দূর। মেঘলা চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ঋত্বিক মেঘলাকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরলো। মেঘলার পেটে হাত রাখলো। উফ, মেয়েটা এত রেগে যায়। ঋত্বিক শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম তো জান, এমন করো না, আর কখনো এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে ইদানিং? মেঘলা একেবারে মিলিয়ে গেল। মানুষটার ওপর রাগ করে থাকতে পারে না সে। উফ, আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুরামু সবসময় সুন্দর ছিল। মেঘলা ছটফট করছে, ঘুমাচ্ছে না তার, পিঠ ব্যথা হয়ে আছে। এখনো তার ডেলিভারি 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা। পাশে তাকিয়ে দেখে ঋত্বিক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মেঘলা ব্যথায় ছটফট করছে। এক সময় তার ব্যথা প্রচণ্ড আকারে শুরু হলো। শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ঋত্বিককে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ঋত্বিক পাশ থেকে চশমাটা পরলো। মেঘলার শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল ঋত্বিক। তার আর বুঝতে বাকি রইল না কেন মেঘলা এমন করছে। মেঘলার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। মেঘলাকে কোনো রকমে পাজা কোলে করে নিয়ে নিচে আসলো। মেয়েটার কান্না ঋত্বিকের হৃদয়ে ভীষণ পোড়াচ্ছে। ঋত্বিক তার বাবা মাকে গলা উঁচু করে ডাক দিল। তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে মেঘলাকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধা প্রথম থেকেই মেঘলার চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করাবে। এখন একমাত্র ভরসা হচ্ছে মেধা। মেঘলার অসহনীয় ব্যথা দেখে কারোই মাথা ঠিক নেই। মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছে, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ঋত্বিকও অপারেশন থিয়েটারে, যেহেতু ডক্টর তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়ে সে অপারেশন থিয়েটারে ঢুকেছে। মেঘলার নর্মাল ডেলিভারি করা হবে, তাই সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়ানো আছে, আর পাশে 2জন নার্স আর ঋত্বিক। মেঘলা কেঁদেই চলেছে। ঋত্বিকের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ঋত্বিক কোনো মহিলার ডেলিভারিতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটাই দোয়া করছে যেন মেঘলা আর তার বাচ্চা ঠিক থাকে। মেঘলার ডেলিভারি শেষ হলো। মেঘলা এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ব্যথায় জ্ঞান হারিয়েছে। ঋত্বিক তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ঋত্বিকের কাঁধে হাত দিল। কংগ্রাচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ঋত্বিক হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ঋত্বিক নিজের শার্টের দিকে তাকালো, পুরো রক্ত ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করাবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। মেঘলাকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ঋত্বিক নিজের শার্টটা চেঞ্জ করতে গিয়েছে। মেঘলা তার পাশে শুয়ে থাকা ছোট দেহটাকে দেখছে। এতদিনে সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। মেঘলা তার এক হাত আলতো করে বাচ্চাটিকে ছুঁয়ে দিল। ঋত্বিক কেবিনে এসে মা আর ছেলের কাণ্ড দেখছে। মুচকি হেসে মেঘলার পাশের চেয়ার টেনে নিয়ে বসলো। কেমন আছো মেঘলা ফুল? মেঘলার দৃষ্টি তার ছেলের দিকে, আর মনেই উত্তর দিল, ভালো। ঋত্বিক হুট করে মেঘলার বকে ঠোঁট ছুঁয়েছিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছো তুমি মেঘলা, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। মেঘলা চমকে তাকালো ঋত্বিকের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াজ শেখ। পেরান সুন্দর না? মেঘলা সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের নামের প্রথম দুটো অক্ষরের মিল পেয়েছে তারা। এখন 2জন থেকে 3জন হয়ে গেল সুখী পরিবার।
ইয়াজের 3 মাস চলছে, মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালায়, আরেকদিকে সে জ্বালায়। মাঝে মাঝে মেঘলার কান্না চলে আসে, আর পারে না এই দুজনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। মেঘলার কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াজ কান্না করছে, মেঘলা কোলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন ভরছে না, কান্নাও কমলো না। ঋত্বিক হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে মেঘলার কোল থেকে ইয়াজকে নিল। এত কান্নাকাটি করছো কেন আমার বাবাটা? মেঘলা এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন তো? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকু এক বাচ্চা। ঠিক আপনার মতোই হয়েছে আপনার ছেলে। ঋত্বিক শুনেও শুনলো না, এমন একটা ভাব করলো। মেঘলা রেগে মেগে আগুন হয়ে গিয়ে ঋত্বিকের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আহ, আস্তে কথা বলো, ইয়াজ ঘুমাচ্ছে তো। মেঘলা তার ছেলের দিকে তাকালো। আসলেই তো ঘুমাচ্ছে। বাবার কোলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো, তার কোনো দামই নেই। ছেলেও পাল্টি খেলো। ঋত্বিক আস্তে করে ইয়াজকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। মেঘলাকে কোলে করে বেলকুনিতে নিয়ে গেল। মেঘলা হাত পা ছোটাছুটি করছে। ঋত্বিক চেয়ারে বসলো, মেঘলাকেও তার কোলে বসালো। মেঘলার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা, আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। মেঘলা তাকালো, সত্যি সুন্দর একটা চাঁদ উঠেছে, আর হালকা বাতাস বইছে। মেঘলা চোখটা বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ঋত্বিক মুচকি হেসে বলল, অবশ্যই তুমি। মেঘলার মনে একটা কৌতূহল জাগলো। ঋত্বিকের দিকে ফিরে প্রশ্ন করলো, আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। মেঘলা অবাক হলো ঋত্বিকের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সবসময় পবিত্র। মেঘলা স্মিথ হাসলো। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ঋত্বিকের মনকে বারবার ধাক্কাচ্ছে। ঋত্বিক আর কন্ট্রোল করতে পারল না। মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা আর কোনো বাধা দিল না। ঋত্বিকের চুলগুলো আঁকড়ে ধরেছে সে। দুজনের গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মেঘলা, তোমাকে আরও একটা বাবু গিফট করতে চাই। মেঘলা সাথে সাথেই উত্তর দিল, আমার আর বাবু চায় না ডাক্তার সাহেব।